হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা বেরিয়ে পড়েছি বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুর সংলগ্ন কয়েকটা জায়গা দেখে দিতে, এবং সেই জায়গাগুলোর মধ্যে যে দুটো ইম্পর্টেন্ট জায়গা, যেটা হচ্ছে একটা হচ্ছে বাসুদেবপুর এয়ারোড্রোম এবং অন্যটি হচ্ছে গনগনি। এই গনগনির ডিস্টেন্স বেশ কিছুটা দূরে, এখান থেকে গাড়ি করে যেতে 40 মিনিট সময় লাগে। কিন্তু এই যে বাসুদেবপুর এয়ারোড্রোম, এটি একটি বেসিক্যালি পরিত্যক্ত প্রাক্তন মার্কিন সেনাবাহিনী দ্বারা ব্যবহৃত একটি একটা এয়ারোড্রোম বলতে পারেন, যেখান থেকে প্লেন ওঠানামা করতো, যুদ্ধ বিমান। সেই দুটো আমরা দেখে নেবো এবং ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করে নেবো। সো চলুন দেখে নেওয়া যাক এই দুটো জায়গা। এখান থেকে গুগল ম্যাপ ওয়াইজ প্রথমে যাচ্ছি আমরা বাসুদেবপুর এয়ারোড্রোম, যেটা স্থানীয়দের ভাষায় বাসুদেবপুর চাতাল নামেও পরিচিত, যেটির দূরত্ব এখান থেকে 10 কিলোমিটার। এই 10 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে পৌঁছবো বাসুদেবপুর এয়ারোড্রোমে, এবং সেখানকার ইতিহাস এবং কেন জায়গাটা ইম্পর্টেন্ট এখানে, সেটার ব্যাপারে আমি আপনাদের বিশদে বর্ণনা দেবো। সো চলুন এবং দেখে থাকুন আমার ব্লগটি। সকালে বিষ্ণুপুরের অসাধারণ সুন্দর টেরাকোটা মন্দিরগুলির সৌন্দর্য উপভোগ করার পর, দুপুরে লাঞ্চ এবং ছোট্ট একটি ভাতঘুম দেওয়ার পর আমরা চললাম বিষ্ণুপুর সংলগ্ন দুটি দর্শনীয় স্থান দেখে নিতে। তাদেরই মধ্যে প্রথমটির উদ্দেশ্যে এখন আমরা বেরিয়ে পড়েছি। প্রথমেই আমরা যাব বাসুদেবপুর এয়ারোড্রোম। স্থানীয় মানুষদের কাছে এটি পরিচিত বাসুদেবপুর চাতাল নামে। এর জন্য এর অন্য একটিও নাম আছে, পিয়ারডোবা এয়ারফিল্ড, যা বিষ্ণুপুর শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত। যতক্ষণ আমরা যাচ্ছি জায়গাটিতে, তারই মধ্যে চলুন আপনাদের সংক্ষেপে এই পিয়ারডোবা এয়ারফিল্ডের ইতিহাসটি জানিয়ে দিই। সালটি তখন 1942। সারা বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠেছে। একদিকে অক্ষশক্তি অর্থাৎ জার্মানি, ইতালি এবং জাপান, এবং অন্যদিকে মিত্রশক্তি অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স ব্রিটিশদের সাহায্য নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে গড়ে তুলল বেশ কয়েকটি এয়ারফিল্ড। লক্ষ্য একটাই, প্রাচ্যের উপনিবেশগুলিতে জাপানের প্রভাব প্রতিপত্তি খর্ব করা। জাপান সেই সময়ের চীনের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ এবং প্রায় সমগ্র বার্মা দখল করে নিয়েছে। জাপান সেই সময়ে প্রতিনিয়তই ভারতের পূর্ব অংশগুলিকে আক্রমণ করে চলেছে, এবং কলকাতার আকাশেও রাত হলেই জাপানি বোমারু বিমান দেখা যেতে লাগে। জাপানের এই আক্রমণকে ঠেকাতে ব্রিটিশরা ইউএস এয়ারফোর্সের সাহায্য নিতে বাধ্য হয়। ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স বাংলার বিভিন্ন স্থানে এয়ারফিল্ড গড়ে তোলে, যাতে রেগুলারভাবে বোমা বর্ষণ করা যায় জাপানের গুরুত্বপূর্ণ কন্ট্রোলে থাকা সামরিক ঘাঁটিগুলোতে, এবং পূর্ব ভারতকে এয়ার স্ট্রাইক থেকে রক্ষা করা যায়। তেমনই একটি এয়ারফিল্ড হিসেবে গড়ে উঠল এই পিয়ারডোবা এয়ারফিল্ড। এমনকি এই এয়ারফিল্ডটি সাক্ষীও থেকেছে ইউনাইটেড স্টেটস এয়ারফোর্সের দীর্ঘতম বম্বিং রেডসগুলোতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে এই এয়ারফিল্ডটি ব্রিটিশ ইন্ডিয়াকে হ্যান্ডওভার করা হয় এবং কালক্রমে বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে যদিও এই এয়ারফিল্ডটি ফাংশনাল নয়, কিন্তু এই এয়ারফিল্ডটি মিনিস্ট্রি অফ ডিফেন্স ইন্ডিয়ান এয়ারফোর্সের অধীনে রয়েছে। এখন আমরা বাঁকুড়ার বিখ্যাত জয়পুর ফরেস্টের মধ্য দিয়ে এগিয়ে চলছি পিয়ারডোবা এয়ারফিল্ডের দিকে। এয়ারফিল্ডটি লোকালয় থেকে বেশ কিছুটা দূরত্বে জঙ্গলের মধ্যে অবস্থিত। তাই আমার সাজেশন, আপনারা যদি কোনোদিন এটি দেখতে আসেন তাহলে দিনের বেলায় আসবেন এবং প্রাইভেট কার নিয়ে আসবেন, কারণ তাছাড়া এখানে আসার অন্য মাধ্যম আমাদের চোখে পড়েনি। এয়ারফিল্ডটি দৈর্ঘ্যে বেশ অনেকটাই লম্বা। সত্যি কতই না ইতিহাস লুকিয়ে আছে আমাদের এই বাংলায়, কল্পনা করতে গেলে বেশ ভালোই লাগে। এই এয়ারফিল্ড থেকেই আকাশে উড়ে যাচ্ছে মার্কিন বোমারু বিমান। আজ আমরা যেখানে ঘুরতে এসেছি সেখান দিয়েই আগে গাড়ি গাড়ি যুদ্ধাস্ত্র আসতো, যা দিয়েই হয়তো মানুষ মেতে উঠত
দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে পরিচিত মারণ যুদ্ধে। এটা ভাবলেই মনের মধ্যে জেগে ওঠে যুদ্ধ নয় শান্তি চাই, বা কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ছাড়পত্র নামক কবিতার লাইনগুলি মনের মধ্যে ভেসে ওঠে। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসও যোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাসুদেবপুর চাতাল বা বাসুদেবপুর এয়ারোড্রোমে। এই জায়গাটি ঐতিহাসিকগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে 1942 সাল থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ বিমানগুলির অন্যতম মূল ঘাঁটি হিসেবে এটি ব্যবহৃত হতো, এবং এই জায়গাটিকে অনেকে পিয়ারোডো বা এয়ারোড্রোম বলেও চেনেন। যদিও এখন দাঁড়িয়ে এই যে এয়ার স্ট্রিপ, তার বেশ কিছু অংশটাই ধ্বংস হয়ে গেছে এবং জায়গায় জায়গায় কালক্রমে গজিয়ে উঠেছে বিভিন্ন গাছপালা, এবং গ্রামবাসীরা বিভিন্ন কাজে এই জায়গাটি ব্যবহার করেছেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব মাথায় রেখে এটি অবশ্যই একটি অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা, লাইক হিস্টোরিক্যালি, এবং আমার কাছে হিস্টোরি খুব ইম্পর্টেন্ট। সেই কারণেই এই ঐতিহাসিক প্রাধান্যের জন্যই আমি এই জায়গাটা দেখতে এসেছি, এবং আপনার জায়গাটা জাস্ট দেখিয়ে দেবো কতটা লম্বা জায়গাটা। এবং এটি ছিল 462nd বম্বার্ডমেন্ট গ্রুপের মূল ঘাঁটি, যেটি পরবর্তীকালে মারিয়ানা আইল্যান্ডে ট্রান্সফার হয়ে যায়। এবং তার আগে এইখান থেকেই যত আমেরিকান যুদ্ধবিমান সেখান থেকে ওঠানামা করতো, এবং মেনলি যারা জাপান এবং অন্যান্য যারা অপোনেন্ট সাইডের যারা শক্তি, তাদের সঙ্গে লড়াই করার জন্য এই ঘাঁটিতে ব্যবহৃত হতো। এবং এখান থেকেই প্রচুর যুদ্ধ অস্ত্র এবং লাইক গোলা বারুদ সবকিছুই এখান থেকে ট্রান্সফার করা হতো। সো আমি একবার জাস্ট দেখিয়ে দেবো ক্যামেরাটা ঘুরিয়ে যে কতটা লম্বা জায়গাটা। মানে আজকে দাঁড়িয়ে হয়তো এই জায়গাটা প্রায় অ্যাবান্ডেন্ট, কিন্তু এক সময়ের গুরুত্বটা আমরা যদি ভেবে দেখি, তা সত্যি একটা বড় জিনিস। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিষ্ণুপুর থেকে মাত্র 10 কিলোমিটারের মধ্যেই যে এই জায়গাটি, তা কেউই জানতাম না। আমি মানে বিষ্ণুপুর নিয়ে গবেষণা জানতে বেড়াতে আসার আগে রিসার্চ করতে এই জায়গাটি খোঁজ পাই, এবং প্রথম চান্সেই আমার ভালো লেগে যায় জায়গাটা, যে জায়গাটা দেখতে যেতে হবে। সো একবার আপনাদের ক্যামেরা ঘুরিয়ে আমি দেখিয়ে দেবো জায়গাটা কতটা লম্বা, এবং দেখে নিন কতটা লম্বা। দেখুন অলরেডি আমরা কতটা রাস্তা পেরিয়ে এসেছি, সেটা আমার ভিডিওর আগের কিছু অংশে আপনারা দেখতে পেয়েছেন, এবং এখনো এতটা লম্বা জায়গাটা। এবং পেছনে যদি আমি ঘুরিয়ে দেখাই, এইখানে বেশ কিছু জায়গায় রানওয়ের মধ্যে গাছ জন্মেছে, এখানটা ভেঙে উঠে গেছে, সেখান থেকে গাছ জন্মেছে, কিন্তু কতটা লম্বা, বিশাল লম্বা এবং বিশাল বিস্তৃত এই রানওয়ে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে একসময় ব্যবহৃত হতো। আমার ভিডিওর মধ্যে দিয়ে এই রানওয়ের যে এয়ার স্ট্রিপের যে ইতিহাস, সেটা আপনারা আগেই শুনেছেন। সো এবার চোখে দেখে নিন কতটা লম্বা। বাসুদেবপুর চাতাল দেখার পরে এই মুহূর্তে আমরা চলে যাব আরেকটি ইম্পর্টেন্ট জায়গা, যেটা হচ্ছে যার নাম গনগনি, এবং যাকে পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন বলে সবাই চেনে। সো সেখানে চলে যাব, আপনাদের দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে দিয়ে। সো আমার ভিডিওটি দেখতে থাকুন।
বাসুদেবপুর এয়ারোড্রোম থেকে বেরিয়ে আবার জয়পুর জঙ্গলের মধ্য দিয়েই আমরা হাইওয়েতে ফিরলাম। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য গনগনি, যা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামেই জনপ্রিয়। এই গনগনি বিষ্ণুপুর এয়ারোড্রোম থেকে মাত্র 28 কিলোমিটার এবং বিষ্ণুপুর শহর থেকেও মাত্র 28 কিলোমিটার দূরত্বে অবস্থিত, যা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত। কাছাকাছি মূল শহর গড়বেতা থেকে সড়ক পথে কানেক্টেড। শিলাবতী নদীর তীরে সৃষ্টি হওয়া এই ট্যুরিস্ট স্পটটি হালে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গনগনি ট্যুরিস্ট স্পটে, যেটি বিখ্যাত শিলাবতী নদীর পাড়ে অবস্থিত। এই গনগনি ট্যুরিস্ট স্পটটি ঘিরে বিভিন্ন স্টোরি আছে, যেটা সায়েন্টিফিক স্টোরি, যেটা হচ্ছে এই গনগনি নামক ট্যুরিস্ট স্পটটি অবশ্যই শিলাবতী নদীর যে ক্ষয়কার্যের ফলে দীর্ঘদিন ধরে, কয়েকশো বছর ধরে ক্ষয়কার্যের ফলে এই স্ট্রাকচারটা ধারণ করেছে, যে স্ট্রাকচারটা আপনারা দেখাতে চলেছি। কিন্তু অন্যদিকে আমাদের পুরাণ ওয়াইজ পাণ্ডবরা এই এই গনগনি এলাকার পার্শ্ববর্তী একটি গ্রামে ছিলেন বেশ কিছুদিন, এবং তাদের বকাসুর বধের গল্প ওয়াইজ এই গনগনির একটা প্রচলিত পুরাণে বর্ণিত আছে। তো বেসিক্যালি গল্পটা হচ্ছে এটা, যে পাণ্ডবরা এই এলাকারই পাশে যখন মানে ছিল, এবার সেখানে দাঁড়িয়ে যখন এখানে একটা অসুর ছিল যার নাম বকাসুর, সে তার নিয়ম ছিল গ্রামের প্রত্যেক একজন বাড়ি থেকে একজনকে ভলেন্টিয়ার করতে হতো, এবং সেই ভলেন্টিয়ারের মানে মাংস সে খেত। সো এবার সেখানে দাঁড়িয়ে একদিন যখন পাণ্ডবরা সেখানে ছিল, সেই দিন যে ব্রাহ্মণ ফ্যামিলির বাড়িতে তারা ছিল, সে ব্রাহ্মণ ফ্যামিলির বাড়িতেই মানে তাদের পালা এলো। এবার সেখানে ঠিক হলো যে ভীম একা যাবে, এবং সেই ভীমের সাথে বকাসুরের যে ভয়ঙ্কর যুদ্ধ, তার ফলেই নাকি এই গনগনি নামক এই ক্ষয়কার্যের মাটির যে সৃষ্টি হয়। সো এটা পুরাণ, সায়েন্স অন্য কথা বলে। সবকিছুর উপর রেসপেক্ট রেখে চলুন দেখে নেওয়া যাক গনগনি ট্যুরিস্ট স্পটটি কিরকম দেখতে। এই যে পথটা আছে, এই পথটা ধরেই আমরা নেমে যাব গনগনি যে ট্যুরিস্ট স্পটটি, মানে যে আসল যে স্পটটা, সেটা দেখার জন্য। সো চলুন যাওয়া যাক। এই স্থানটির বাংলার ইতিহাসে গুরুত্ব যথেষ্ট। 18 শতকে চুয়ার বিদ্রোহের মধ্য দিয়েই এটি বাংলার ইতিহাসে ঢুকে পড়েছে। এই অঞ্চলে স্থানীয় জমিদার প্রথা চলে আসছিল বহু বছর ধরে, ইভেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার আগে থেকেও। পরবর্তীকালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থানীয় জমিদারদের থেকে কর চেয়ে বসলে শুরু হলো চুয়ার বিদ্রোহ, যা বিশাল আকার ধারণ করেছিল। এই গনগনি এলাকা একসময় বিদ্রোহীদের শক্ত ঘাঁটি ছিল। 1807 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সামরিক বাহিনী দিয়ে এই আন্দোলন দমন করতে সফল হলেও গনগনি থেকে যায় বাংলা ইতিহাসের একটি পৃষ্ঠা হয়ে। আমি এখন দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত সেই বিখ্যাত গনগনি ট্যুরিস্ট স্পটে, এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে নদীর ক্ষয়কার্যের ফলে কিরকম অসাধারণ সুন্দর একটা স্ট্রাকচারের সৃষ্টি হয়েছে প্রাকৃতিকগতভাবে। সত্যি আমাদের দেশ সব দিক দিয়েই মানে অনন্য। যে কোনো মানে আমার দেশে পাহাড় থেকে শুরু করে সমস্ত সৌন্দর্য আমার দেশে বর্তমান। এখন আমি আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দেবো যে কি সুন্দর লাগছে এই গনগনির যে প্রাকৃতিক ক্ষয়কার্যের ফলে তৈরি যে স্ট্রাকচারটা, কি সুন্দর লাগছে একবার দেখিয়ে দেবো, চোখ ফেরানো যায় না। এই পাশেই হচ্ছে শিলাবতী নদী, এবং এই শিলাবতী নদীর পাড়েই এই গনগনি টুরিস্ট স্পট। আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু এই শিলাবতী নদীর এই গনগনির পাশেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা রিসর্ট মতো আছে। যারা আপনারা এক রাত্রি বা দু রাত্রির জন্য এখানে এসে থাকতে চান, তারা এই রিসর্ট এসে থাকতে পারেন। প্রত্যেকটা সুবিধা পাবেন, এবং ডিটেলস আপনারা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে ওয়েবসাইট সেখান থেকে পেয়ে যাবেন।
এই পাশেই আপনাদের শিলাবতী নদী, এবং এই শিলাবতী নদী এখানে এখানে সানসেট হচ্ছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, আর এখানে হচ্ছে গনগনি। কি সুন্দর দৃশ্য। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, সূর্যের যে রশ্মিগুলো একে একে কি সুন্দরভাবে নেমে আসছে শিলাবতী নদীর ওপরে। জাস্ট এই জায়গাটা দেখুন। আপনাদের দেখিয়ে দিই যে এই গনগনির একটা প্যানোরামিক ভিউ যেটা কতটা সুন্দর, একবার আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দেবো। আশা করি গনগনি আপনাদের খুব ভালো লাগলো, এবং এরপরে এখন আজকে দিনের শেষে, আজকে আমাদের এখানে বিষ্ণুপুরের শেষ দিন, এবং কালকে আমরা ফিরে যাব যে যার আপন কাজে। এবং আজকে চেষ্টা করব যে বিষ্ণুপুরের যে পোড়ামাটির হাট সেটা ভিজিট করার, এবং সেখানে যে অ্যাক্টিভিটিসগুলো আছে বা কী কী জিনিসপত্র পাওয়া যায় সবই আপনাদের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি দেখিয়ে দেবো। সো চলুন যাওয়া যাক বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে। এরপর জোড় মন্দিরের মাঠে বসা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভাঙা হাটে দরদাম করে ঘর সাজানোর টুকিটাকি জিনিসপত্র কিনতে কিনতে শেষ হলো আমাদের দিন। দিনের শেষে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে এবং তার সাথে সাথে বিষ্ণুপুরের বিখ্যাত মিষ্টি এবং গরম গরম রসগোল্লা খেয়ে আমাদের আজকের ভ্লগটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।